আজকে তোমাদের ডাব্লিউবিসিএসে অ্যানথ্রোপোলজির আমরা কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। অনেক সময় অনেক বড় বড় প্রশ্ন আলোচনা করি, কিন্তু দেখা যায় যে অনেক টার্ম থাকে তার ভেতরে, সেই ছোট ছোট টার্মগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি না। কিন্তু ছোট ছোট জিনিসগুলো যদি আমরা না জানি, সেগুলো বড় প্রশ্নের মধ্যে যেগুলো থাকে, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয় না। হয়তো আমরা বলে যাই, যেমন গণগোষ্ঠী কী, সম্প্রদায় কী, আদিবাসী সমাজ, শিল্প সমাজ, সামাজিক কাঠামো, এগুলো আমরা বড় প্রশ্নের মধ্যে পাই, কিন্তু আমরা অনেক সময় এর মানেগুলো ঠিকঠাক বুঝতে পারি না। সেই জন্য আজকে আমি এই ছোট ছোট প্রশ্নগুলো একটু আলোচনা করব। দেখো, প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান। তো আমরা সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান, যেটাকে ইংরাজিতে বলছে সোশিও কালচার অ্যানথ্রোপোলজি, এটা বলতে কী বোঝায়? তো নৃবিজ্ঞানের সামগ্রিক কাজ কি? মানব সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা। আর নৃবিজ্ঞানের যে শাখাটা মানুষের সমাজ ব্যবস্থার যে ধারা এবং ওই সংক্রান্ত যে নানা যে কর্মকাণ্ড তার ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাকেই সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলে। মানুষের যে কোনো বিষয় হতে পারে। তো মানব সংস্কৃতির যে নানাবিধ সামগ্রিক যে সমাজ ব্যবস্থা, যে একটা বিশিষ্ট রূপান্তর হয়েছে, যে একটা বিশিষ্ট রূপ এসেছে প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত, তো এই সমাজ ও সংস্কৃতির যে একটা আলোচনা, যে অখণ্ড আলোচনা, তো সেই অখণ্ড আলোচনার মাধ্যমে এই মানুষের সামগ্রিক যে পরিবর্তনের ধারা বা সামাজিক গঠনকে যে বিষয়টা আলোচনা করা যায়, সেই বিশেষ রূপটাকে, মাধ্যমের সেই বিশাল রূপটাকে আমরা সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলি। এক কথায় বলতে গেলে যে শাখায় মানুষের সমাজ ব্যবস্থার যে ধারা এবং ওই সংক্রান্ত নানা কর্মকাণ্ডের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। নেক্সট দেখো, সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠী কাকে বলবে? তো সামাজিক গোষ্ঠী হচ্ছে, বা সামাজিক গোষ্ঠী ইংরেজিটা হচ্ছে সোশ্যাল গ্রুপ। এর ইয়েটা হচ্ছে যে দুই বা ততোধিক বেশি মানুষ যখন পারস্পরিক কাজকর্মরত থাকে, তখন তাদের যে সামাজিক, তখন তাদেরকে সামাজিক গোষ্ঠী বলবে। সামাজিক গোষ্ঠীভুক্ত মানুষের কি হয়, মানুষের মধ্যে একটা আমরা বা উই ফিলিংস একটা কাজ করে, এবং তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, ঐক্যের অনুভূতি হয়, তখন তাদেরকে সোশ্যাল গ্রুপ বলবে। তাহলে সোশ্যাল গ্রুপ মানে হচ্ছে তারা নিজেদের মধ্যে পারস্পরিক কাজকর্মরত থাকবে, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক ঐক্য অনুভূতি হবে, একটা আমরা কোনো কাজের মধ্যে হয়তো আমরা অনুভূতি হচ্ছে যে বিষয়টা যে আমাদের, এরম যখন অনুভূতি হবে তখন তাকে সামাজিক গোষ্ঠী বলবে। আবার দেখো, মুখ্য গোষ্ঠী ও গণ্য গোষ্ঠী। তাহলে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ কাদের বলবে? যে সামাজিক গোষ্ঠীভুক্ত মানুষের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক ধারা থাকে এবং সেই সম্পর্ক খুব ঘনিষ্ঠতা লাভ করে, তখন তাকে বলবে মুখ্য গোষ্ঠী। তাহলে যে গোষ্ঠীভুক্ত মানুষের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকছে এবং তাদের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তারা হলো মুখ্য গোষ্ঠী। এই মুখ্য গোষ্ঠী কিন্তু আকারে ছোট হয় এবং এগুলো একটা স্থায়ী সংস্থা। অপরদিকে যে গৌণ গোষ্ঠী কী হয়, এরা সাময়িকভাবে গঠিত হয় এবং এদের মধ্যে যে অপ্রত্যক্ষ একটা সম্পর্ক বিরাজ করে, ডাইরেক্ট কোনো সম্পর্ক থাকে না, একটা অপ্রত্যক্ষ সম্পর্ক বিরাজ করে। এই সম্পর্কের মধ্যে বিশেষ করে গৌণ গোষ্ঠীতে ঘনিষ্ঠতার অভাব থাকে।
আর গৌণ গোষ্ঠী কী হয়, আকারে বৃহৎ হয়। তাহলে মুখ্য গোষ্ঠীর ক্ষেত্রে কী হয়, মুখ্য যে গোষ্ঠী তার মধ্যে মানুষের মধ্যে খুবই ঘনিষ্ঠতা লাভ করে এবং এই গোষ্ঠীগুলো ছোট হয় কিন্তু স্থায়ী হয়। অপরদিকে গৌণ গোষ্ঠী কী হয়, এদের মধ্যে একটা সাময়িকভাবে একটা ঐক্যবোধ থাকে এবং এদের মধ্যে একটা অপ্রত্যক্ষ সম্পর্ক থাকে, প্রত্যক্ষ নয়। এদের আকারে বৃহৎ হয় কিন্তু এদের মধ্যে ঘনিষ্ঠতার অভাব থাকে। এবার আসি সম্প্রদায় বলতে কী বোঝায়, কমিউনিটি। সম্প্রদায় বলতে বোঝায় যে যখন কোনো ভূখণ্ডে যে বসবাসকারী মানব গোষ্ঠী তাদের মধ্যে যখন একই রকম জীবনযাত্রার অংশীদার হওয়ার লক্ষণ দেখা যায় এবং তাদের মধ্যে একটা আমরা অনুভূতি হয়, মানে উই ফিলিং। বিশেষ করে এই উই ফিলিংটা তাদের মধ্যে যখন প্রকট হয়ে ওঠে তখন তাকে বলা হয় সম্প্রদায়। তাহলে কোনো সম্প্রদায় যেখানে হবে তার মধ্যে সম্প্রদায়ের ভিত্তি হলো কোনো অঞ্চল এবং সমষ্টিগত ভাবাবেগ। তাহলে আবার বলছি, কমিউনিটি মানে হচ্ছে যে কোনো বিশেষ কোনো ভূখণ্ডে বসবাসকারী যখন জনগোষ্ঠী মানুষের মধ্যে একটি সাধারণ জীবনযাত্রা অংশীদার হওয়ার লক্ষণ দেখা যায় এবং তাদের মধ্যে একটা উই ফিলিং কাজ করে, তখন তাকে সম্প্রদায় বলে। সমাজ কাকে বলে? সমাজ হচ্ছে সমাজের ইংরেজি সোসাইটি। তাহলে নৃবিজ্ঞানের ভিত্তিতে মানুষের যে পারস্পরিক যে সম্পর্ক এই সম্পর্ককেই সমাজ বলবে। অর্থাৎ যে কী হচ্ছে, যে পারস্পরিক সম্পর্কে তারা প্রত্যেক মানুষ একসঙ্গে আবদ্ধ হয়, পারস্পরিক নির্ভরশীল থাকে। এই নির্ভরশীল গোষ্ঠীকেই, জনসমষ্টিকেই বলবে সমাজ। তো আমাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় ধর্ম বর্ণ থাকতে পারে কিন্তু আমরা পরস্পর উপর নির্ভরশীল, সেইভাবেই আমাদের সমাজ গড়ে উঠেছে। তাহলে হলো যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে জনসমষ্টি গড়ে ওঠে তাকে সমাজ বলে। এবার আসি আদিবাসী সমাজ কাকে বলে। আদিবাসী সমাজ বা ট্রাইবাল সোসাইটি। তাহলে আদিবাসী সমাজের বৈশিষ্ট্য হলো এই সমাজ খুবই সরল এবং আকারে ছোট। এর অর্থনীতি আপন প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে রূপান্তরিত হয়েছে, মানে এখানে অর্থনীতির উৎপাদন কিন্তু কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকে না। এরা নিজেদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু উৎপাদন করে। এখানে অনেক আদিবাসী সমাজ কী হয়, শিকার সংগ্রহ ভিত্তিতে গড়ে ওঠে। আবার অনেক আদিবাসী সমাজে কৃষিকার্যে অভ্যস্ত হলো, যে তারা কৃষিকার্যের খুব একটা যে পদ্ধতি উন্নয়ন পদ্ধতি এরা কিন্তু এখনও সেরকম আপগ্রেড হতে পারেনি। আর আদিবাসী সমাজের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমপ্রকৃতির হয়ে থাকে। এর মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকে না, কোনো বৈষম্য থাকে না, এদের মধ্যে ক্লাস হায়ারার্কি দেখা যায় না। তাহলে আদিবাসী সমাজ বুঝলাম যে আদিবাসী সমাজ হবে খুব সরল ও ছোট আকারে। এদের অর্থনীতি হচ্ছে নিজের প্রয়োজন উদ্দেশ্যে যতটুকু উৎপাদন দরকার হয় তারা করে। আদিবাসী সমাজের মধ্যে মূলত তারা শিকার ও সংগ্রহের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে কৃষিকাজ করলেও এদের কৃষিকাজ খুব একটা উন্নত প্রকৃতির নয়। এবার আসি আমরা শিল্পভিত্তিক সমাজে। শিল্পভিত্তিক সমাজ কি? যে শিল্পভিত্তিক সমাজ তাকেই বলবে যে সমাজ ব্যবস্থায় শিল্পর প্রয়োজন পদ্ধতির যে প্রভাব বিস্তার করে এবং এই সমাজে অনেক প্রকার জটিলতা দেখা যায়।
এর ভিত্তি হলো শিল্পভিত্তিক, যে সমাজটা গড়ে উঠবে তার ভিত্তি হলো শিল্পভিত্তিক। এই শিল্পভিত্তিক সমাজে অর্থনীতিতে শিল্পে উৎপাদিত দ্রব্যের বন্টন বিনিময় রূপান্তরিত আছে। তাহলে এই সমাজে কী হয়, শিল্পে যে উৎপাদন হবে, উৎপাদিত দ্রব্যের বন্টন হবে, একটা বিনিময় প্রথা চলে। এখানে জীবনযাত্রা যান্ত্রিক হয়, মানে এখানে আদান প্রদান আর রীতিনীতির মধ্যেই এগুলো কোনো কিছুই থাকে না। মানে আদিবাসী সমাজের যে আমরা বাটার সিস্টেম দেখেছি সেখানে থাকে না। আর এই সমাজে ভাব প্রবণতার পরিবেশ নেই। তাহলে শিল্পভিত্তিক সমাজ বলতে বুঝলাম যে এখানে শিল্পের মূল ভিত্তি, এখানে উৎপাদিত দ্রব্যের বন্টন ও বিনিময় হয়, এখানে আদান প্রদান পদ্ধতি নেই, আর এখানে ভাবগত যে পরিবেশ, ভাব প্রবণতার সেখানে এখানে বা ইমোশনাল যেটা বলে, ইমোশনাল পরিবেশ এখানে নেই এই মধ্যে। তারপর আমরা আসি যে সামাজিক কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার বলতে কী বোঝায়। তো সামাজিক কাঠামো একটা বিমূর্ত ধারণা, চিন্তাধারা। এটা সামাজিক বা সোশ্যাল কাঠামো বলতে আমরা কি বলতে পারি, যে এগুলো নানা ধরনের সংস্থা আছে যে সমাজের মধ্যে। এই সকল সংস্থার যে বিধিবদ্ধ যে কার্যাবলী, সমাজের সংস্থা বলতে যেমন হতে পারে যে বিবাহ, আইন, শিক্ষা, সম্পত্তি, এগুলো সমস্ত রকমের একটা যে সংস্থা, সে সংস্থার পুরো সংস্থার যে একটা বিধিবদ্ধ কার্যাবলী, সেই কার্যাবলীকেই আমরা সোশ্যাল স্ট্রাকচার বলি। মোট কথা যে সমাজের নিয়ম নীতি, এই সমস্ত কিছু সমাজের মধ্যে যে আমাদের ইয়েগুলো আছে, স্মল যে সংস্থাগুলো আছে, তার মোট একত্রকে আমরা সামাজিক কাঠামো বলব। বেশ, সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন বলতে যে আমরা সমাজের যে বহুবিধ যে সংস্থা এবং তার একক নিয়ে গঠিত হয়। সমাজটা বিভিন্ন ধরনের সংস্থা নিয়ে গঠিত হয়। প্রতিটি সংস্থার কী হয় এবং এককের একটা বিশেষ কার্যধারা আছে। যখন আমরা আরও পড়ব বড় প্রশ্ন, তখন বিশদে আলোচনা করব। তো এদের কার্যাবলী এত বেশি সুসম্মত হয় যে এরা একে অপরের ওপর নির্ভরশীল। এই সামাজিক ক্রিয়াশীলতার ভিত্তি করেই একটা অখণ্ড সামাজিক সত্তার সৃষ্টি হয়। এই ধরনের সামগ্রিকতাকেই, সমস্তকেই একত্রে সামাজিক সংগঠন বলব। তাহলে সামাজিক সংস্থা বা সামাজিক সংগঠন হলো সমাজের যে বহুবিধ যে সংস্থা আছে এবং যে একক আছে, তাদের সমষ্টি এবং তাদের যে সামগ্রিকতা, এই সামগ্রিকতাভাবেই এই সামাজিক সংগঠন গড়ে ওঠে। বেশ, তারপর হচ্ছে সংঘ বলতে কি বোঝায়। সংঘ বলতে সাধারণত কোনো একটা সাধারণ উদ্দেশ্য সিদ্ধি করার জন্যে মানুষ সমাজে জনসমষ্টি যে সংগঠিত হয় তার নিয়ে হচ্ছে সংঘ। যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য থাকবে মানুষের, সে উদ্দেশ্য পূরণের জন্য তারা একত্রিত হবে। এই একত্রিত হয়ে যে সংগঠিত হচ্ছে তাকেই সংঘ বলবে। তাহলে এই বৈশিষ্ট্য কী হয়, এর মধ্যে অংশগ্রহণ, আনুগত্য রক্ষার জন্য সংঘ এবং তার মধ্যে যে সদস্যদের মধ্যে বিশেষ উৎসাহ থাকে। তারা হয় ডিসিপ্লিন, যে তাদের মধ্যে আনুগত্য থাকে, অংশগ্রহণ থাকে। তো সংঘের আকার ছোট হতে পারে, বড় হতে পারে। সংঘ ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। ঠিক আছে।
যেমন পরিবার একটা সংস্থা, আবার বন্যা ত্রাণ সমিতিও একটা সংস্থা। তাহলে একটা বন্যা ত্রাণ সমিতি হয়তো ক্ষণস্থায়ী, সেই জন্য উদ্দেশ্যে তৈরি হলো। আবার আমাদের পরিবার একটা স্থায়ী সংস্থা, এটা দীর্ঘস্থায়ী হয়। বেশ, এইটুকু আলোচনা হলো, পরের দিন আবার আলোচনা করব।